চলো সো তো আজকে আমাদের কি বলছিলাম জানি আজকে আমাদের 4 নম্বর ইয়েটা মানে 4 নম্বর পার্ট ভেদের আগের দিন 7 অবধি হয়েছিল, 7-এর 1-2 পর্যন্ত হয়েছিল। আজকে 8 থেকে শুরু হবে এবং চেষ্টা করব যে আজকের পুরো এরা শেষ করার। ঠিক আছে, দেখি একটা বই কারো যদি থাকে দিলে একটু সুবিধা হয়। তো প্রথমে আজকে আমরা 8 দাগেরটা একটু পরে করব, আগে আসবো 10 দাগ। ভেদের 10 দাগ একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্কটা এখানে কি বলেছে আমরা যদি একটু বলি, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10 দাগেরটা এই বছর আসার মতন একটা অঙ্ক, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে এতটাই ইম্পর্টেন্ট। এটা বলছে কি ওয়াই দুটি চলের সমষ্টির সমান, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে বলছে এক্স এর মান ওয়াই মান এভাবে দেওয়া আছে, তাহলে কী হবে? তাহলে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে আমি প্রথমেই ধরছি, বুঝবা ভালো করে, ওয়াই বলছে দুটি চলের সমষ্টি। তাহলে ওয়াই ইকুয়াল টু আমি ধরলাম একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, একটা এ একটা বি, এটা প্রথমেই ধরে রাখলাম। কোশ্চেনে কী বলছে? যার একটির সঙ্গে এক্স সরল ভেদে আছে, অতএব এদের মধ্যে কি বলতে পারি? এক্স ভ্যারিজাস এ, বা অন্যথায় এরকমভাবে বলতে পারি আমরা এ ভ্যারিজাস এক্স। ক্লিয়ার এ পর্যন্ত? আবার বলেছে অন্যটির সাথে ব্যস্ত ভেদ, বলো একই না? তাহলে আমরা প্রথমে কী ধরলাম যে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এ ও বি কি এগুলো চলরাশি। ক্লিয়ার এ পর্যন্ত? আর ওয়াই বলেছে দুটো চলরাশির সমষ্টির সমান, এবং শর্তে আমাদের কি বলেছে যে এদের মধ্যে একটার সাথে এক্স হচ্ছে সরল ভেদে, তাই লিখলাম এ ভ্যারিজাস এক্স, এবং অপরটির সঙ্গে মানে বি এর সাথে ব্যস্ত ভেদ মানে 1/x। ক্লিয়ার এ পর্যন্ত? এইখানে আমরা কি বলতে পারি? এই ভ্যারিয়েন্স তুলে দুভাগ আনলাম K1, বোঝা গেল? একই রকম এইটার ক্ষেত্রে দুভাগটা তুলে আনলাম কি K2, বলো একই না? এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে? এইটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। প্রথমেরটা ফ্রম 1, 1 নম্বরে এ আর বি এর মান কী করবো? এর মধ্যে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বরে কী আছে? ওয়াই ইকুয়াল টু এর জায়গায় কী বসাবো? K1x, আর বি এর জায়গায় কী বসাবো? K2/x। বলো হ্যাঁ কি না? এটাকে দিলাম কি 2 নম্বর। বলো এই পর্যন্ত কেউ বুঝতে পারলো কি না? তাহলে প্রথমে কী ধরলাম? ধরি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। প্রশ্ন বলেছে ওয়াই যে দুটি চলের সমষ্টির সমান, তার মানে এ আর বি দুটি চল লিখলাম, যেখানে এ ও বি দুটি চলরাশি। এবার প্রশ্নে আবার বলেছে যে যার একটির সঙ্গে এক্স হচ্ছে সরল ভেদে আছে, তাহলে এর সঙ্গে ধরলাম সরল ভেদে, তাই শর্তে বলে লিখতে পারি আমরা কি এ ভ্যারিজাস এক্স, এবং অপরটির সাথে ব্যস্ত ভেদ, তাই বি ভ্যারিজাস 1/x। ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে সেখান থেকে আমি কী করলাম? ভ্যারিজাস তুললাম, তাই তো? ভ্যারিজাস তুলে কী আনলাম? ধ্রুবক আনলাম, তাই না? ক্লিয়ার কে পর্যন্ত? এইবার এইখানটা যে আমাদের মানগুলো আছে সেই মানগুলো বসানো। কে এর মান কোনটা? K1x, আর বি এর মান কি K2/x। সেই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সেই মানগুলো আমি কী করলাম? এর মধ্যে বসিয়ে দিলাম। এইবার আমাদের কিছু রিলেশন দেওয়া আছে, যখন x ইকুয়াল টু 1 তখন y ইকুয়াল টু -1। তাহলে লিখবো আবার সে আগের মতন, যখন x ইকুয়াল টু 1 তখন y ইকুয়াল টু -1। ক্লিয়ার? এবার সেটা এর মধ্যে বসাবো। তাহলে ফ্রম 2, ওই 2 নম্বর সমীকরণের মধ্যে আমরা x এর জায়গায় 1 এবং y এর জায়গায়
-1 বসাবো। তাহলে এক্সের জায়গায় যদি ওয়াইয়ের জায়গায় যদি -1 বসাবো, এটা হচ্ছে k1 × 1 প্লাস k2/1 থাকে, তাই না? একশো থাকে, এইটা থাকে না? তাহলে অর্থাৎ আসছে কি এখান থেকে k1 + k2 = -1, হ্যাঁ কি না বলো? ঠিক তো? এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ, আবার দেখো, আবার রিলেশন দেওয়া আছে। দেখো আবার বলে কি দেওয়া আছে, যখন x = 3 তখন y = 5। তাহলে আমরা দেখো এখানটায় আবার সেই ফ্রম কোথায় যাবো, ফ্রম 2, তাই না? কাজ তো এইটা নিয়েই হচ্ছে সব। তাহলে y এর মান কত বসাচ্ছি, 5 বসালাম, 5 কে x এর জায়গায় কত বসবে, 3 প্লাস k2 x এর জায়গায় কত বসবে, 3। ক্লিয়ার? পরের লাইন এটা হলো 5, লসাগু হচ্ছে 3, 3 × 3 = 9 k1। হ্যাঁ তো বোঝা যাচ্ছে কেন লিখলাম এটা? প্লাস k2, নিচে কিছু নেই মানে 1 কোনাকুনি যদি গুণ করো তাহলে 9 k1 প্লাস k2 = 15। বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? তাহলে আমি দুটো রিলেশন বের হচ্ছে k1 k2 দিয়ে, আর এখানে k1 k2 দিয়ে। তাহলে এখান থেকে k1, এই দুটো থেকে k1 আর k2 মান বের করে ঠিক এই জায়গাটা যদি বসাই তবেই আমার এক্স আর ওয়াই সম্পর্ক হয়ে যাবে। এই বন্ধু ক্লিয়ার? পরে বুঝবো? তাহলে পরে দেখো, তাহলে আমরা কী কী পেলাম, 3 আর 4 নম্বর পেলাম। এখান থেকে আমি কার মান বের করবো, k1 এবং k2। একটু ভালো করে লক্ষ্য করো, 9 k1 + k2 = এইটা, আর এখানে k1 + k2 = এইটা। তাহলে এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে k2 কেটে যাবে না? তাহলে 3 নম্বর বিয়োগ 4 নম্বর করে পাই। তাহলে 3 নম্বর কী ছিল, k1 + k2 = -1, আর হচ্ছে 9 k1 + k2 = 15। হ্যাঁ কি না? মাইনাস করলে কী হবে, এই চিহ্ন মাইনাস, এটা মাইনাস, এটা কেটে যাবে। ঠিক, প্লাসে মাইনাসে মাইনাস, 9-এর থেকে একটা গেলে কত হবে, 8টাকে বড় সংখ্যার চিহ্ন মাইনাস। এখানে কত আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, 15 1 করলে হবে 16, বড় সংখ্যার চিহ্ন মাইনাস। এর সাথে এটা কেটে যাচ্ছে, 8 দুগুণী 16। তাহলে k1 এর মান কত বেরোলো, 2। k1 এর মান কত বেরোলো, 2। এবার এই k1 এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তাই না? যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। কত কোনটায় বসাবো, বসালাম এইটাই বসাই, ফ্রম 3, 3-এ k1 এর মান বসাবো। তাহলে k1 + k2 = ছিল -1, তাই না? সেই জায়গায় যদি আমি k1 এর মান বসাই তাহলে k2 এর মান কত আসে, -3 না? বলো হ্যাঁ কি না? তাহলে k1 আর k2 পেয়ে গেলাম। সেই k1 আর k2 যদি আমি এইখানে বসিয়ে দিই মান, তাহলে সেটা হবে সম্পর্ক, সেটা হবে সম্পর্ক। এগুলো 3 মার্কসে আসবে। এবার কী লিখবো, ফ্রম 2 বা 2-এ 2 নং সমীকরণে বা লিখতে পারিস বাংলায়। এখন 2 নং সমীকরণে k1 k2 এর মান বসি, বা যারা বুঝবা তারা ফ্রম 2 বলে লিখলেই হবে। তাহলে y = কী হচ্ছে, k1 এর মান কত, 2x, আর k3 মান -3, তাহলে অ্যাকচুয়ালি -3/x হবে না? ঠিক না? ক্লিয়ার এই পর্যন্ত? এটাই সম্পর্ক একটা, এটি হলো এটি সম্পর্ক। এটি x ও y এর সম্পর্ক। বলো কে বোঝেনি, কোথায় বোঝেনি? দেখো 11 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এটা অঙ্কটা দেওয়া আছে a varies as b, b varies as c হলে দেখাও যে a কিউব b কিউব প্লাস b
বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস 3abc abc ব্র্যাকেটে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা প্রমাণ করতে বলেছে, ভালো করে লক্ষ্য করো। আমরা আগেই শিখেছিলাম যে প্রথমেরটা ভ্যারিজাস দ্বিতীয়টা প্রমাণ করতে গেলে প্রথমেরটা বাই পরেরটা ইকুয়াল টু যদি ধ্রুবক দেখাতে পারি তাহলেই প্রমাণটা হয়ে যায়। তো তোমরা প্রথমেই কেউ ওইটা লিখে দেবো না, তাহলে তো প্রথমেই প্রমাণ হয়ে গেল। এগরোল তৈরি করতে বলছে, আগে এগরোল তৈরি হয়ে গেছে, কোনো রেসিপি নেই, এই ভীষণ ব্যাপার। তো বিষয়টা এরকম, তা আগে এইটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাই আগে আমাদের কি করতে হবে, এইটা বাই এইটাকে ধ্রুবক দেখাতে হবে। তখন আমরা কিন্তু এটা লিখবো না, যে বোঝা গেল? তাহলে দেওয়া আছে এইটার হেল্প নিয়ে দেখাতে হবে যে এইটার পুরোটা ধ্রুবক আসে কিনা। খুব মজাদার অঙ্ক, একটুখানি মাথা খাটাতে হবে ঠান্ডা মাথায়। বাকিটা অনেক বড় একটা পার্ট ধ্রুবক আসবে, সেটাকে চোখ কান বুঝে লিখবো ধ্রুবক। দেখো তো এখানটা আমরা কী করব, গিভেন দ্যাট বলে কি দেওয়া আছে, এ ভ্যারিজাস বি, ভালো করে বুঝবা, শুধু টোকার ধানে থাকলে হবে না। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এ একটা ধ্রুবক আনলাম K1 বি, ঠিক কিনা, এবং বি ভ্যারিজাস সি দেওয়া আছে, বি ভ্যারিজাস, তাহলে সেটাকে কি আমরা বলতে পারি বি ইকুয়াল টু K2C। এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা? এবার দেখো এ ইকুয়াল টু K1 বি, আবার বি ইকুয়াল টু K2C, তার মানে কি বি এর মানটা আমি আবার এখানে পুট করতে পারি সেই অনুপাত সমানুপাতের কনসেপ্ট দিয়ে। তাহলে কী হবে, K1 ওটার মান কি K2C। তাহলে অ্যাকচুয়ালি এখন এ মানে কি হচ্ছে K1 K2, মানে এই যে বি, সেটা এই বি এর মানটা দেওয়া, সেই বি এর মানটা আমি কী করলাম এখানটায় পুট করলাম, এই বি এর জায়গায় এই মানটাকে আমরা কী করলাম, ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে এখন এ মানে হচ্ছে এইটা আর বি মানে হচ্ছে এইটা। বলো কারো কোনো জিজ্ঞাসা এইটুকুনি আছে? তাহলে আমাকে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, প্রমাণ করতে বলেছে যে এইটা ভ্যারিজাস এইটা। তাহলে এইটা ভ্যারিজাস এইটা প্রমাণ করতে গেলে আমি কি বলেছিলাম, প্রথমেরটা বাই পরেরটা মান বসিয়ে দেখবো যে তার মান ধ্রুবক আসে কিনা। যদি ধ্রুবক আসে তাহলে বলতে পারতাম এইটা ভ্যারিজাস এইটা। ক্লিয়ার? তাহলে অতএব প্রথমে কিন্তু আমি লিখে দেবো না প্রমাণটা, অতএব বলে কী করবো, ওই প্রথমেরটা বাই নিচেরটা লিখলাম প্রথমে। এইবার কি করব, আমরা বসে বসে কি করব, এই এ আর বি যেখানে আছে সেখানে এই মানগুলো পুট করব। আমি মুছবো না, সময় পাবা, ভালো করে বুঝো না। তাহলে যেখানে এ আর বি আছে সেখানে আমরা মান পুট করব। তাহলে দেখো এখানটায় এ মানে কত আছে K1, এই ধৈর্য সহকারে মানগুলো শুধু বসাতে হবে, তার মাথায় কিউব, একই না। বি এর মান হচ্ছে K2C, তার মাথায় কিউব, মার্কস থাকবে 3 মার্কস পরীক্ষা আসলে। আবার প্লাস বি এর মান হচ্ছে K2C তার কিউব, সি এর মান সি থাকলো, হ্যাঁ না? পরে সি কিউব রইল, এর মান হচ্ছে এইটা K1 K2C তার কিউব। ঠান্ডা মাথায় বসে বসে আর কিচ্ছু না, শুধু দেখে দেখে বসাও মান। আচ্ছা আমরা কিন্তু ভুলে গেছি, ওইখানে তো লিখতে আমি বারবার লিখবো না বলেছিলাম, K1 আর K2 লিখতে হবে, যেখানে K1 K2 নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক মাস্ট, ঠিক? চলো এ মানে কত, K1 K2C, বি মানে K2C, সি মানে নিজে সি, ঠিক? এইটা আবার সে আগের মতনই K1 K2C তার কিউব, K2C তার কিউব, শুধু সি কিউব। বলো ঠিক এই পর্যন্ত? এইবার উপরটা ভাঙবো, ভালো করে দেখাবো। K1 K2C তার কিউব, তার মানে কি একবার K1 এর কিউব, একবার K2 কিউব, একবার সি এর কিউব। একই রকম এখানটায় K2 কিউব, সি এর কিউব। বলো হ্যাঁ কিনা? পরে একই রকম পরেরটায় K2 কিউব, সি কিউব, পরে সি কিউব। পরেরটায় সি কিউব, K1 কিউব, K2 কিউব, সি কিউব। নিচেরটায় দেখাও, K1 একটা আছে, K2 আছে 2টা, তাহলে K2 তার স্কোয়ার,
সি দেখো দেখো তিনটে, সি কিউব, ঠিক। এইটা আমরা এরকম ভাঙবো, K1 কিউব, K2 কিউব, সি কিউব, K2 কিউব, সি কিউব, সি কিউব, শেষ, ভাঙাচোরা কমপ্লিট। এইবার কমন নেওয়ার পালা। দেখো উপর থেকে কি কমন যায়, ভালো করে লক্ষ্য করি, আমরা সুন্দরভাবে লক্ষ্য করি। এর মধ্যে চলরাশি কে আছে এখন? শুধু সি, চলরাশি শুধু সি, আর কে তো ধ্রুবক, K1 K2 তো ধ্রুবক, তাহলে শুধু চলরাশিটাকে বের করতে হবে। দেখো এখানে দেখো সি কিউব মানে কি C⁶, এইখানে দেখো সি কিউব মানে কমন যাচ্ছে, মানে কি এই পার্টটা কমন বেরোচ্ছে না, মানে C⁶ কমন যাচ্ছে। তাহলে উপর থেকে মানে সি কিউব আর C⁶, এইটার মধ্যেও আর C⁶, এর মধ্যে C⁶, দ্যাটস ওয়াই C⁶ কমন নিলাম। কিংবা তোমরা চাইলে সি কিউব দুইটা বাইরে বের করতে পারো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হিসাবে যাই, সি কিউব দুইটাই বাইরে বের করলাম, ক্লিয়ার? বলো কারে বললাম সাইডে করে আসতে? আচ্ছা এইটা পড়াশোনা করে, এটা ফাঁকি বাজ একদম, এই দুটো ওই করতে হবে, একটা পড়াশোনা দেখো। এই তাহলে দুটো সি কিউব কমন গেল, তাই তো? তাহলে পড়ে থাকে কি? দেখো পড়ে থাকে কি, এটা বুঝতে হবে পড়ে থাকে, এটা কি পড়ে থাকে কি, ভালো করে দেখো। তাহলে কে পড়ে আসে? K1 একটু ধৈর্য সহকারে শুধু লিখে দেবা সেগুলো, K2 কিউব, এই তো। তুমি মনে চাইলে K6 লিখতে পারো তুমি যদি চাও, ঠিক আছে? এখান থেকে শুধু K2 স্কোয়ার এই কিউব, আর পয়েন্টটা থেকে দেখো K1 কিউব, K2 কিউব, হ্যাঁ ইয়া না? এই তো। নিচ থেকেও দেখো K1 K2 স্কোয়ার সি কিউব, আর এখানে সি কিউব কমন যায়, ভালো করে বোঝো, শেষ অঙ্ক শেষ, আর নেই। তাহলে পড়ে থাকে কোনটা? K1 কিউব, K2 কিউব, K2 কিউব প্লাস 1, হ্যাঁ কি না? শেষ অঙ্ক শেষ। এই সি কিউব কাটা, এই সি কিউব কাটা, এর মধ্যে আর কোনো এ বি সি কিছু আছে? শুধুই তো K1 আর K2, তার মানে K1 নিজে ধ্রুবক, K2 নিজে ধ্রুবক, তার কিউব করি স্কোয়ার করি যাই করি পুরো রাশিটাই ধ্রুবক, আর কিচ্ছু তোমার লেখার দরকার নেই, ইকুয়াল টু ধ্রুবক। শুধু তো কষ্ট করে এই মানগুলো বসাতে হবে, বসে সিউটা কাটতে হবে, ক্লিয়ার? বুঝছো কী বললাম? তাহলে এইটা বা এইটা এর মধ্যে কী লিখছো, যোগ বিয়োগ গুণ করে ভুল হলেও সমস্যা নাই, আগে ওই সিকিউটা কাটতে হবে, বোঝা গেল বললাম? তাহলে ওইটা বাড়িকে ধ্রুবক দেখাতে পারলাম, অতএব আমরা বলতে পারি উপরেরটা ভ্যারিজিয়াস, নিচেরটা বলো একই না, বলে প্রুফ। বলো কে বোঝুনি, কোথায় বোঝুনি, কারো কোনো জিজ্ঞাসা আছে? মেইন কনসেপ্ট কি আমাদের? ওই যে মানটা জাস্ট বসাবো, বসে এই যে কিউব যারা একটুখানি পারদর্শী তারা এই C6 কমন নিয়ে ডাইরেক্ট বের করবে, আর ভেতরে থাকবে সব K1 K2 স্কোয়ার কিউব গুষ্টির পিন্ডি যাই থাক না কেন, ওই পুরোটাই ধ্রুবক। বোঝা গেছে? 3 নম্বর। এই সেম টাইপ আছে, একদম সেম টাইপ, বাড়িতে করবা। উদাহরণ 23 আর 24 হচ্ছে HW, সেম প্রসেস। এই যেই কালাচাঁদ করলাম একই কালাচাঁদ ওইখানেই হবে, বোঝা গেল কি বললাম? ওই ঠিক ওই বসিয়ে দেখবো কেটে গিয়ে, বুঝছো? বিপাশা বাসু, বোঝা গেছে? বিউটিশিয়ান সাহিল স্যার। এইবার যে অঙ্কটা আছে, আমরা দুটো অঙ্ক করবো, তারপর আবার এই যে টাইপটা করতে দেবো, ঠিক আছে? চলে আসো 13 দাগ। কত দাগ বললাম? 13 দাগ। ও আটকাতো মুখটা, আটকাতো বললাম তোর জন্য। চলে আসো 13 দাগ। বলছে চোঙের আয়তন, ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের
বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। মনে করে দেখো যৌগিক ভেদে আমরা কি বলেছিলাম, এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস যদি জেড হতো তবে এই দুটোর জন্য একসাথে কি বলতাম, দুটোর জন্য একটা এক্স হতো আর এদের গুণ হতো, তাই না? মনে করো এটা ছিল যৌগিক ভেদের উপপাদ্য, ঠিক না? যা যা ছিল কন্ডিশন, যে কে ধ্রুবক কী সেটা পরে বলছি, আমি জাস্ট এই জিনিসটা কি বোঝা গেছে, কী বললাম আমি, এটা মেন বলতে সেটা কি বোঝা গেল? চলো তাহলে যৌগিক ভেদ কার কার সাথে বলেছে এখানটায়, আয়তন আর হচ্ছে তোমার আয়তনটা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে লেখো ধরি চোঙের আয়তন সমান সমান ভি এককের বাবা ঘন একক, তাই না? ভি ঘন একক। আর ভূমির ব্যাসার্ধ সেটা কী ধরবো বাবা, আর একক, ঠিক তো? চল আর একটা কী আছে, উচ্চতা, একই রকম ধরলাম, উচ্চতা সমান সমান এইচ একক। ভেরি গুড, ক্লিয়ার এ পর্যন্ত? এইবার তাহলে কি বলেছে, আয়তনটা শর্তে কি বলেছে, আয়তনটা ব্যাসার্ধের বর্গের, আমার মাথায় স্কোয়ার, ভালো করে বোঝো, ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদ, বোঝা গেল? তার মানে কি ব্যাসার্ধের বর্গ আর উচ্চতার গুণফলের সঙ্গে সমানুপাতিক। এটা সাইডে আমরা চাইলে লিখতে পারতাম, এরকম বলতে পারতো যে ভি ভ্যারিজাস আর কিউব এবং ভি ভ্যারিজাস এইচ, এমন ধরো যদি দেওয়া থাকে, তাহলে এই দুটো থেকে একসাথে যদি কম্পেয়ার করি, মানে করি, তাহলে ভির একটা ভি হবে ভ্যারিজাস আর স্কোয়ার এইচ, তাই না? কিউব না, আর স্কোয়ার, বর্গ বলেছিল। ক্লিয়ার এই পর্যন্ত? সেটা আমরা একবারে লিখলাম যে ভি ভ্যারিজাস এইটা। বলো এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা? এবারের কাজ কি কখন, ভি ইকুয়াল টু এটা ধ্রুবক আনলাম কে আর স্কোয়ার এইচ। বলো এই পর্যন্ত কারো কোনো রূপ জিজ্ঞাসা? এটা নর্মাল চোঙের ক্ষেত্রে, কিন্তু এখানে কটা চোঙ আছে, দুটো চোঙ আছে। তাহলে দুটো চোঙের আয়তনও ডিফারেন্ট হবে, ব্যাসার্ধ ডিফারেন্ট, মানে দুটো চোঙের জন্য, তাই না? এই পর্যন্ত কি বোঝা গেল? তাহলে ধরি দেখো এখানে কটা চোঙ আছে, দুটো চোঙ। তাহলে ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে, ধরি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক, R1 ও R2 একক, এবং উচ্চতা সমান সমান H1 ও H2 একক। ক্লিয়ার এ পর্যন্ত, তাই না? এদি ক্লিয়ার? তাহলে দেখো শর্তে আরও কিছু মান দেওয়া আছে, যে দুজনের ব্যাসার্ধের অনুপাত। দেখো দুজনের ব্যাসার্ধ অনুপাত কত দেওয়া আছে, দেখো প্রশ্ন দেওয়া আছে ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে, 2:3। তাহলে গিভেন R1 is to R2 কত, তোমরা চাইলে পাশে লিখতে পারো। আচ্ছা ভালো করে বোঝো বিষয়টা কী বলছে। দুটি চোঙের ব্যাসার্ধ অনুপাত কী দেওয়া আছে, 2:3, আর উচ্চতা অনুপাত 5:4। ওদের আয়তন অনুপাত কত? তো এইখানটা দেখো ভালো করে বোঝো, এইটা হচ্ছে দুটো চোঙেরই আয়তন, ব্যাসার্ধ এবং উচ্চতার একটা নির্দিষ্ট ফরম্যাট। এবার দুইখানা যদি চোঙ হয়, তাহলে প্রথম চোঙের ক্ষেত্রে আয়তন কী হবে, V1, ব্যাসার্ধ কত হবে R1, উচ্চতা কত হবে H1। একই রকম দ্বিতীয় চোঙের ক্ষেত্রে V2, R2, H2, বাকি সব একই থাকবে, তাই না? এখন চোঙ দুটির আয়তনের অনুপাত
সমান সমান প্রথমটা কি V1, পরেরটা কত রে V2, আয়তন V1 V2। আচ্ছা V1 মানে কি ভালো করে বুঝতে হবে। V1 মানে এখানে 1, এখানে 1, এখানে 1। এবার তুমি বলবে স্যার K1 কেন দেবো না? কে তো ধ্রুবক, সবার ক্ষেত্রে সেম এখানটায়, আর একটাই ভ্যারিয়েবল আছে, একটাই কে, শুধু K1 K2 হবে না। তাহলে প্রথমটার ক্ষেত্রে কী হবে? K R1 স্কোয়ার H1, একই রকম দ্বিতীয়টার ক্ষেত্রে K R2 স্কোয়ার H2, বলো একই না? অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখতে পারি, তাহলে K R1 স্কোয়ার H1, K R2 স্কোয়ার H2, কে কে ক্যান্সেল আউট, বলো হ্যাঁ কি না? এবার প্রশ্নেই দেখো দেওয়া আছে যে তাদের ব্যাসার্ধের অনুপাত মানে R1:R2 কত? 2:3। তাহলে এটা কি আমরা লিখতে পারি R1/R2 = 2/3? হ্যাঁ, এবং আরও একটা মান দেওয়া আছে দেখো, না ও তো পরে, এবং আরও একটা দেওয়া থাকে উচ্চতা, তার মানে কি H1:H2, সেটা কত হচ্ছে 5:4। তাহলে সেটাকে কি আমরা লিখতে পারি এরকম H1/H2 = 5/4। ক্লিয়ার? এইবার ভালো করে বুঝো, পরের লাইন R1 স্কোয়ার আবার R2 স্কোয়ার, তাহলে ওটাকে আমরা লিখতে পারি R1/R2 টোটালটার স্কোয়ার, ঠিক না? আর পরে আছে কি H1/H2। ভালো করে বোঝো। এইবার মান বসাবো, R1/R2 মান কত? 2/3। H1/H2 মান কত? 5/4। এর মাথায় স্কোয়ার ছিল। 2-এর স্কোয়ার মানে 4, 3-এর স্কোয়ার মানে 9, 5/4। 4 কাটবে, 5/9 হবে। অনুপাত লিখতে হবে কত? 5:9। বলো কে কোথায় বোঝনি? বলো কে কোথায় বোঝনি? ক্লিয়ার বিষয়? ক্লিয়ার কি সাহিল? ঠিক আছে, সত্যি সত্যি চলো। হ্যাঁ, পাশে, এইটার পাশে। তুমি চাইলে যখন বুঝে যাবা তখন চাইলে এই অনুপাত না লিখে ডাইরেক্ট এইটা লিখতে পারো। হ্যাঁ, এই অনুপাত না লিখে ডাইরেক্ট এটা লিখতে পারো। তোমরা বুঝবা বলে ভেঙে করাইছি আমি। এইটার পরে হ্যাঁ লাইন, এই তো এখানে তো বলে পড়ে R1/R2 হ্যাঁ, এই তো সেটা। এই যে আমি বলছিলাম যে অনুপাতটাকে তো জানো, অনুপাতকে ভগ্নাংশে লেখা যায়, তো ওরকম না লিখে পাশে লিখতে পারো যে যেহেতু বলে এইটা এবং এইটা, বুঝে গেলো? তাহলে অনুপাতকে ভগ্নাংশে লিখতে হয়, যারা বুঝবা তারা, না বুঝলে লেখো। পরে আমরা আসবো 15 দাগ। এই যে তলটা মানে উপরের তল বলছে, লেখা হয়েছে। এবার কোশ্চেন কী বলে দেখো, বলছে 15 দাগেরটা করবো এবার আমরা। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদ। ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে, তাহলে ব্যাসার্ধ জানি না, আয়তন জানি না, ধরে নেব। এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদ। তাহলে এখানে কয়টা কম্পোনেন্ট জানি না আমরা? আয়তন জানি না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানি না, ব্যাসার্ধ জানি না। তাহলে এখানে ধরি গোলকটির আয়তন কি ধরবো? ভি, একক ঘন একক। তারপরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি ধরবো? এ, ভেরি গুড। বর্গ একক না এটা? বর্গ ক্ষেত্রফল বর্গ একক। এই এককগুলো কিন্তু মাস্ট লিখতেই হবে। হ্যাঁ, আর হচ্ছে কি ব্যাসার্ধ, তাই তো? ব্যাসার্ধ সমান আর একক। এইবার আসি শর্তে কি বলেছে আমাকে? আয়তন ব্যাসার্ধের ত্রিঘাত মানে এইটা, তার সঙ্গে সরলভেদ। হ্যাঁ, আয়তনটা ব্যাসার্ধের 3 ঘাত, তার সাথে সরলভেদ। এবং
পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, এবং আরেকটা কী দেওয়া আছে, পৃষ্ঠ ক্ষেত্রফল কে এ, এটা কার সাথে ভ্যারিজেন্স, এর বর্গের সঙ্গে। এইটা বলছে তার ত্রিঘাতের সঙ্গে, আয়তন বলছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, আর পৃষ্ঠতল বলেছে কি তার বর্গের সঙ্গে। ক্লিয়ার এ পর্যন্ত? সত্যি সত্যি? চলো এইবার এইখান থেকে আমাদের আগের মতন টার্গেট ভি ইকুয়াল টু দুইখানা ভ্যারিজেন্স আলাদা আলাদা, তাহলে আমরা দুটো আলাদা ভেদ ধ্রুবক নেব। এখানে আছে K1 আর কিউব, একই রকম এইটার ক্ষেত্রে কী নেওয়া এ ইকুয়াল টু K2 আর স্কোয়ার। ক্লিয়ার এ পর্যন্ত? এক্ষেত্রে আর দুটোই সেম হলো। এই অবধি কারো কোনো জিজ্ঞাসা? এইবার আমাকে বের করতে বলেছে, প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ মানে ভি এর স্কোয়ার এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন মানে এর কিউব তারা সরল ভেদে আছে। তাহলে সরল ভেদে থাকতে গেলে আমরা কী প্রমাণ করতাম? উপরেরটা বাই নিচেরটা। তাহলে অতএব বলে কার বর্গ বলেছে? আয়তনের বর্গ। আয়তন মানে কী রে? ভি, তাহলে ভি স্কোয়ার বাই ক্ষেত্রফল পৃষ্ঠতলের এ, এর বলছে ঘন মানে মাথায় কিউ। বল এই পর্যন্ত কোনো সমস্যা? এটাকে আমরা চাইলে 1 নম্বর দিয়ে রাখতে পারি, এটাকে চাইলে 2 নম্বর দিয়ে রাখতে পারি। বোঝা গেল? এবার ভি মানে কত রে? K1 আর কিউব তার আবার স্কোয়ার। এ মানে কত রে? K2 আর স্কোয়ার তার মাথায় কিউব। অবশ্যই কিন্তু আমি বলেছিলাম যে K1 K2 লিখতে হবে, যেখানে হয় আর K1 K2 ইকুয়াল টু ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার দেখো K1 আর কিউব তার স্কোয়ার মানে কি? একবার K1 এর স্কোয়ার আর আর কিউবের স্কোয়ার মানে r⁶। এটা K2 তার কিউব r⁶ কেটে গেল। তার মানে কোনো আর কোনো ভি বা কিছু নেই, তার মানে এরা কি ধ্রুবক না? বলো হ্যাঁ কি না? তাহলে এইটা বা এটাকে ধ্রুবক দেখাতে পারলে আমরা অবশ্যই বলতে পারি ভি স্কোয়ার ভ্যারিজাস এ কিউব। এবার তুমি চাইলে লিখতে পারো একদম ওই লাস্টে যে লাইনটা বইয়ে লেখা আছে একদম গদা বাংলায় লিখতে পারো যে অতএব আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে বলে প্রমাণিত। ক্লিয়ার? ঠিক। 25টা ঘন্টায় 9-টা সেম অ্যাজ এক্সাম্পল 25। 9-টা আছে 9 আসলে সেম অ্যাজ এক্সাম্পল 25। না বুঝতে পারলে পরের দিন কিন্তু আমাকে দিয়ে করিয়ে নিতে হবে। হলো 12টা হচ্ছে সেম অ্যাজ 26। ঠিক আছে? আচ্ছা আরেকটা অঙ্ক আছে তোমার 8 দাগ সেম অ্যাজ 18। 8 দাগ সেম অ্যাজ 18। চলে আসো 18 দাগের কোয়েশ্চেনটায়। আমরা নর্মালি তো এমনি আগে করতাম, এখানে 18 দাগের অঙ্কটা কি বলেছে? এখানটায় বলছে যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা পাট কাটতে পারেন, তবে কতজন কৃষক 18 বিঘা জমির পাট 9 দিনে কাটতে পারবেন? ভেদ তত্ত্ব সাহায্যে করতে হবে। ভেদ তত্ত্ব সাহায্যে করা মানে কি? আমাকে এই যে চ্যাপ্টারটা সেই কনসেপ্ট, মানে তুমি চাইলে ঐকিক নিয়ম করতে পারবা না। তো এই ক্ষেত্রে দেখো ভেদ তত্ত্ব মানেই আমাকে কিছু চল এবং কিছু ধ্রুবকের সম্পর্কে আমাদের পরিচিত হতে হয়। তো এই ক্ষেত্রে আমি ধরলাম যে কৃষকের সংখ্যা এ, জমির দিনের সংখ্যা হচ্ছে বি, আর জমির পরিমাণের সংখ্যা হচ্ছে সি। একটু ভালো করে আমরা ছোটোবেলায় চলে যাই। সেক্ষেত্রে কৃষকের সংখ্যা জমির পরিমাণের সাথে কেমন সম্পর্ক হতো? যদি দিন স্থির থাকতো, কৃষকের না, এখানে কৃষকের সংখ্যা জমির পরিমাণে সরল সম্পর্ক। তাহলে জন্য বলছি কি এ ভ্যারিজাস সি। দেখো যখন বি স্থির,
বি মানে কি দিনের সংখ্যা স্থির, দিন ফিক্সড করে দেয়নি। তারপরটা কি বলেছে, জমির পরিমাণ আবার স্থির, লোকের সাথে সময়, এটা কি ব্যস্ত সম্পর্ক। তাহলে এ ভ্যারিজাস 1/b, যখন কে স্থির, সি স্থির। এইবার আমরা যৌগিক ভেদের উপপাদ্য কী বলেছিলাম, এ ভ্যারিজাস সি এবং এ ভ্যারিজাস যদি 1/b হয়, বা এই যে লিখেছিলাম যে এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস জেড, তাহলে কিন্তু এক্স আর এক্স যে সমান সে একবার হতো আর দুটো গুণ হতো। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, এই ক্ষেত্রে এ আর এ সেম, সি বাই বি, বুঝতে পারছো কী বললাম। তাহলে দেখো ডান দিকে লেখা আছে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কী বলতে, এ ভ্যারিজাস সি বাই বি। এবার পরের লাইনে ওই ভ্যারিজাস তুলে সমান সমান কে আনলাম, হলো। এইবার তো আমরা মান জানি, যে প্রথমে এ মানে 5, বি মানে 12 আর সি মানে 10, সেটা বসানোর জন্য কে এর একটা মান পাবো, তারপর ওই 4-এর দাগের অঙ্কগুলোর মতন, বোঝা গেল। সেম 19-এরটা বাড়িতে করবা। বোঝা গেল। তাহলে তোমরা কি এখন একটা করবা? আচ্ছা, এখন তাহলে তোমরা কাজ করো, 19 দাগেরটাই করো, 19 এক্সাম্পল।